নমস্কার, গল্পের কোলাহলের 56 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। ধরো তুমি একা অন্ধকার ঘরের মধ্যে ঘুমোচ্ছ। হঠাৎ তোমার ঘুমটা ভেঙে যায় কোনো কারণে। তোমার মনে হতে থাকে ওই ঘরের সিলিংয়ে কিছু একটা চলাফেরা করছে মাকড়সার মতো, তবে তার সাইজ মাকড়সার থেকে ঢের গুণ বড়, অনেকটা মানুষের মতো। কিন্তু কোনো মানুষ কি ওরকম বুকে ভর দিয়ে দেওয়াল দিয়ে চড়তে পারে? তুমি সেই জায়গায় থাকলে কি করবে? আজকের ঘটনাটি শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে সেটা, যেটা পাঠিয়েছে মিস্টার বোস আমাদের মেল আইডিতে। বলে রাখি, তোমরাও কেউ ইচ্ছা করলেই পাঠিয়ে দিতে পারো নিজের লেখা গল্প বা ঘটনা আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। আর ঘটনা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক অনেক সাহায্য করবে আমাদের নতুন ঘটনা আনতে। আর 500 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা তো তোমরা ভালোবাসা দিয়ে কমপ্লিট করেই দিয়েছো। নেক্সট টার্গেট কি তাহলে 1000? তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। মিস্টার বোস যেরকমভাবে আমাদের ঘটনাটি পাঠিয়েছে সেরকমই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার অয়ন, আমি শেখর বোস। পেশায় আমি একজন অ্যাডভোকেট। তোমার চ্যানেলটা হঠাৎ করেই একদিন আমার ইউটিউবের সামনে এসেছিল। তারপর প্রায়ই কিছু না কিছু ঘটনা শুনি আমি তোমাদের চ্যানেলে, বেশ ভালো লাগে। আজকে আমি তোমাকে আমার জীবনের একটি ঘটনা পাঠাচ্ছি। এই ঘটনার রহস্য আমার নিজের এত বছরের ওকালতির জীবনে সবচাইতে ভয়ঙ্কর বলে আমার মনে হয়। 2018 সালে একটি কেসের জন্য আমাকে যেতে হয়েছিল বিহারের একটি গ্রাম তামুরিয়াতে। কেস রিলেটেড সব কিছু তথ্য আমি গোপন রাখছি এবং ওখানের সকল লোকজনের নাম আমি পাল্টে লিখছি। তামুরিয়াতে যে ক্লায়েন্টের হয়ে আমি গিয়েছিলাম তার নাম আমি বিশ্ব বলছি। উনি ছিলেন পেশায় একজন বিজনেসম্যান। জমি সংক্রান্ত কিছু ঝামেলায় উনি পড়েছিলেন, সেই কারণেই আমার যাওয়া। সময়টা তখন গরমকাল। বিহারের গরম মানে বুঝতেই পারছো, পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। মে মাসের এক দুপুরে আমি পৌঁছই তামুরিয়াতে। বিশ্ববাবু আমাদের জন্য সব যাতায়াতের জন্য ঠিক করেই রেখেছিল আগে থেকে। আমার সাথে গিয়েছিল আমারই এক জুনিয়র, নাম দীপাঞ্জন। আমরা তামুরিয়াতে গিয়ে দেখি গ্রামটা মোটামুটি বড়ই, সব কিছুই আছে সেখানে মোটামুটি। বিশ্ববাবু আমাদের থাকার জন্য একটি বাড়ির দোতলাটা ভাড়া করে রেখেছিলেন। তার তলায় ছিল 3টে দোকান, একটি ফোনের, একটি সবজির, আর একটি দোকান আমরা গিয়ে থেকেই দেখেছিলাম বন্ধ। দোকানগুলো যেখান থেকে শুরু হয়েছে তার পাশেই ছিল সিঁড়ি। সেই সিঁড়িতে কোনো রেলিং বা পাঁচিল কিছুই ছিল না, দুদিকটাই ছিল খোলা। ওপরে গিয়ে বিশ্ববাবুর দেখানো ঘরে ঢুকে আমরা ব্যাগপত্র রাখি। ঘরটা ছিল বিশাল বড়, খাটটা না থাকলে হয়তো ক্রিকেট খেলা যাবে এমন বড় ঘর। আমাদের রেস্ট করতে দিয়ে বিশ্ববাবু বেরিয়ে যায়, আর যাওয়ার আগে আমাদের বলে যায় কোনো অসুবিধা হলে ওনাকে একটা ফোন করে দিতে। ওনার বাড়ি এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। বিশ্ববাবু চলে যায়। ঘরের সব কিছুই ঠিকই ছিল, তবে একটা জিনিস বাদে। সেটা হলো উপরের সিলিং ফ্যান থেকে খাটের দূরত্বটা অনেক। খাটের উপরে সোজাসুজি একটা হুক ছিল, তবে সেটায় কোনো পাখা ছিল না। দীপাঞ্জন এই ব্যাপারটা নিয়ে একটু হাসাহাসি করছিল আমার সাথে, যে এত গরমে আবার এরকম ঝামেলা। আমরা ঠিক করি খাটটা টেনে পাখার তলায় নিয়ে যাব, আর না হয় পাখাটা খুলে ওই খাটটার উপরের হুকটায় লাগিয়ে দেব। এইভাবে বিশ্ববাবুকে ফোন করে বলি ব্যাপারটা। উনিও এই ব্যাপারটা লক্ষ্য করেননি, বললেন তাড়াতাড়ি লোক পাঠাচ্ছে। আমরা ততক্ষণে হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নেব ভাবছিলাম। বাইরে লু বইছিল তখন। দরজা খোলাই ছিল। একজন লোক এসে দাঁড়ায় দরজার বাইরে।
দীপাঞ্জন আমাকে দেখায়। আমি জিজ্ঞাসা করি, বিশ্ববাবু নে ভেজা? লোকটি হ্যাঁ বলে। আমি ভেতরে ডাকি, তারপর আমাদের অসুবিধাটা জানাই। শুনে উনি বলেন, बाबू आप विश्वा बाबू को बोल के कोई और दूसरा जगह पे चले जाइए, ये घर अच्छा नहीं है और वो पंखा मैं नहीं खोलूंगा। আমার এসব শুনে মাথাটা ভালোই গরম হয়ে যায়। একে এত গরম, তারপরে এইসব ভুলভাল বকছে। আমি ওনাকে বলি খাটটা সরিয়ে দিতে। কিছুক্ষণ একটু ভেবে উনি খাটটা পাখার তলায় সরিয়ে দেয়। আমি কিছু বকশিস হিসেবে টাকা দিতে যাই। উনি হাত জোর করে বলেন, पैसा नहीं चाहिए बाबू, आप लोग बस इधर नहीं रहिए, इधर से चले जाइए বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আমি আর দীপাঞ্জন ঠিক করি খেয়ে এসে বিশ্ববাবুকে না হয় ফোন করে জানাবো ব্যাপারটা। আমরা ঘর বন্ধ করে দুপুরের খাবার খেতে বেরোই ওই 2টো নাগাদ। বেশি দূরে যেতে হয় না, বাঁদিকে একটু হেঁটেই দেখি একটি ভাতের হোটেল। সেখানেই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যখন বিল মিটিয়ে বেরিয়ে আসছি, আমার চোখে পড়ে ওই লোকটা যে কিছুক্ষণ আগে আমাদের ঘরে খাটটা সরিয়ে দিয়ে এসেছিল। দেখি সে ওই হোটেলটাতেই কাজ করছে। আমি দীপাঞ্জনকে বলি ওই লোকটাকে ডেকে আনতে। দীপাঞ্জনের সাথে লোকটি আসে। আমি জিজ্ঞাসা করি ওনাকে, তখন ঘরের মধ্যে ওরকম বলছিল কেন? লোকটি একটু ইতস্তত করে বলে, উনি যেটা বলেছিলেন সেটা আমি বাংলায় লিখছি। বাবু, ওই ঘরের মালিক আর তার বউ গলায় দড়ি দিয়েছিল ওই ঘরের মধ্যে, আর ওদের একটা দোকান ছিল নিচে যেটা বন্ধ। ওদের সব কিছুই ছিল, টাকা পয়সা সুখ। তাও কেন যে ওরকম অঘটন ঘটেছিল এই গ্রামের কেউই তা জানে না। তবে ওদের মৃত্যুর পরে এই গ্রামের অনেকেই দেখেছে ওই লোকটিকে ন্যাড়া সিঁড়িটা দিয়ে ওপরের ঘরের দিকে যেতে। আবার কেউ ওই ওপরের ঘরের পাখায় ঝুলতে দেখেছিল ওদের দুজনকে। একবারের ঘটনা, এই গ্রামেরই এক চোর ওই ঘরের ভেতরের একটা পাখা খুলে নিয়ে পালিয়ে গিয়েছিল। দেখবেন একটা পাখা ওই জন্য নেই। তার পরের দিন ওই লোকটির বাড়ি থেকে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেও নাকি নিজের ঘরের পাখায় গলায় ফাঁস দিয়ে ঝুলে গেছিল। বাবু, ওই ঘর বড় খতরনাক। বিশ্ববাবু আপনাদের কেন ওই ঘরটাই দিল আমি জানি না। আপনারা যে করে হোক সন্ধ্যের মধ্যে ওখান থেকে বেরিয়ে যান। সব শুনে আমি ওনাকে বিদায় জানিয়ে হেঁটে হেঁটে এগোই ওই বাড়ির দিকে। দীপাঞ্জনের সাথে এই ব্যাপারটায় কথা বলতে বলতেই আসছিলাম। একটা সিগারেট ধরাই আমি। ওই বাড়ির সিঁড়িটা তখন দেখা যাচ্ছিল। সিগারেটটা যখন জ্বালাচ্ছিলাম, আমার চোখটা একবার ওই সিঁড়িটার দিকে যায়। আমার ক্ষণিকের জন্য যেন মনে হয় ওই সিঁড়ি দিয়ে একজন লোক ওপরে উঠছে আমাদের ঘরের দিকে। আমি দীপাঞ্জনকে বলি তাড়াতাড়ি পা চালাতে। তাড়াতাড়ি ওপরে উঠে দেখি দরজার সামনে কেউই দাঁড়িয়ে নেই, যেমন বন্ধ করে গিয়েছিলাম তেমনই। আমি তখনও সিগারেটটা খাচ্ছিলাম, তাই দীপাঞ্জনকে বলি ঘরে ঢুকে যেতে। তালা খুলে দীপাঞ্জন ঘরে ঢুকেই কিছুক্ষণের মধ্যে প্রায় ছুটেই বেরিয়ে আসে। আমার কাছে এসে বলে, দাদা, খাটটা আবার আগের জায়গাতে রাখা। আমি তাড়াতাড়ি সিগারেটটা ফেলে ঘরে ঢুকি। দেখি তাজ্জব ব্যাপার, খাটটি সেই আগের জায়গাতেই রাখা। আর একটা জিনিসও আমার চোখে পড়ে ঠিক সেকেন্ডের জন্য। আমার মনে হয় ওই খাটের ওপরে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবি হয়তো বেশি ওরকম কথা শুনেছি, তাই আমার মাথা আমার সাথে খেলা করছে।
কথাটা চেপে যাই আমি দীপাঞ্জনের থেকে। আমি ফোন করি বিশ্ববাবুকে, ওনাকে জানাই খাট সরে যাওয়ার ব্যাপারটা আর ওই হোটেলের লোকটির কথা। উনি বলেন ওসব ভুয়ো খবর, আর খাট সরে যাওয়ার কথাটা পাত্তা দেয় না। আমি ভাবি হয়তো কেউ ঢুকেছিল ওই ঘরে, সেটা চেপে যাচ্ছে বিশ্ববাবু। আমরা খাটটা আবার টেনে আনি পাখার তলায়। আমরা দুজনে একটু শুয়ে পড়ি খাটের ওপরে, আলোচনা করছিলাম তখন কেসের ব্যাপারে। কিছুক্ষণ বাদে দেখি দীপাঞ্জন আর কথা বলছে না। পাশে ঘুরে দেখি ও ঘুমিয়ে পড়েছে। আমিও পাশ ফিরে একটু ঘুমানোর চেষ্টা করি, কারণ আগের দিন রাতে আমাদের দুজনেরই ভালো ঘুম হয়নি বাসের মধ্যে। ঘুমটা যখন ভাঙে তখন সন্ধে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার ছিল। পাশে ঘুরে দেখি দীপাঞ্জন নেই। হাতে ফোনটা নিয়ে সময় দেখি 7টা। দেখি বিশ্ববাবুও দুবার ফোন করেছিল। খাটের ওপরে শুয়েই আমি একটা হাঁক দিই দীপাঞ্জনের নাম ধরে, দীপাঞ্জন। ঘরের মধ্যে থেকে কোনো সাড়া আসে না। আলোর সুইচটা ছিল ঘরে ঢোকার দরজার পাশে, সেটা খাট থেকে অনেকটাই দূরে। আমি উঠে বসে নামতে যাচ্ছি খাট থেকে, এমন সময় আমার চোখে পড়ে কেউ যেন ওই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে যেখানে আগে খাটটি ছিল। অন্ধকারে বুঝতে পারি কেউ একটা দাঁড়িয়ে, তবে সেটা কে সেটা বুঝতে পারি না। আমি চেঁচাই, কে দাঁড়িয়ে, কে ওখানে? মনে ভয় ভয় করে আমার কথাটা শুনে সে দেখি ঘুরে এসে খাটে শুয়ে পড়ে। বুঝতে পারি ওটা দীপাঞ্জন, তবে ওর চোখ বন্ধ, যেন ঘুমোচ্ছে। স্লিপ ওয়াকিং জিনিসটা আমি অনেকের মুখেই শুনেছিলাম, তবে সেটা দীপাঞ্জনের আছে আমি জানতাম না। আমি ডাকি দীপাঞ্জনকে। একটু ডাকাডাকি করার পরেই ও উঠে পড়ে। ততক্ষণে আমি ঘরের আলোগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। দীপাঞ্জনকে আমি জিজ্ঞাসা করি ও রকম স্লিপ ওয়াক করে নাকি। ও আকাশ থেকে পড়ে। আমি আর ঘাঁটাই না ব্যাপারটা। তামুরিয়াতে লোকজনরা সব তাড়াতাড়ি শুয়ে পড়ে। কলকাতায় রাত 9টা-10টা যেন ভরা সন্ধে মনে হয়। ওখানে ততক্ষণে সবাই ঘরে ঢুকে ঘুমানোর চিন্তাভাবনা করছে। চারিদিক শুনশান হয়ে যায়। তাই আমি দীপাঞ্জনকে নিয়ে পাশের হোটেল থেকে কিছু খাবার আনতে চাই রাতের জন্য। কটা রুটি আর তরকারি নিয়ে চলে আসি। তবে ওই লোকটিকে আর দেখতে পাই না হোটেলটায়। ফেরার সময় আমি বিশ্ববাবুকে ফোন করি। কিছু কাজের কথা হওয়ার পর বিশ্ববাবু আমাকে বলে, স্যার, আজকের রাতটা একটু কাটিয়ে নিন ওখানে। কাল থেকে আপনাদের অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেব। ওই ঘরটা ভালো নয় সেটা আমি জানতাম না, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক চেষ্টা করেছিলাম ওটা জানার পরে আপনাদের অন্য জায়গায় শিফট করিয়ে দেবার, কিন্তু আজকে ওটা সম্ভব হচ্ছে না। আজকের দিনটা প্লিজ একটু ম্যানেজ করে নিন। আমার মনের ভেতরে অনেক কিছুই চলছিল, তবে সেগুলো প্রকাশ করি না। ভাবি একটা রাত কোনো রকমে কাটিয়ে দেব, দুজনেই তো রয়েছি। ঘরে ফিরে আমরা একটু কাজ নিয়ে পড়াশুনো করি। দীপাঞ্জনকেও অনেক কিছু শেখাই। তারপর ওই 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে শোয়ার জন্য তোড়জোড় করি। দীপাঞ্জনকে বলি, আলোটা জ্বলুক, আমি একটা সিগারেট খেয়ে আসছি বাইরে থেকে, তুই ঘুমো, আমি এসে আলোটা নিভিয়ে শুয়ে পড়ব। দীপাঞ্জন শুয়ে পড়ে। আমি ঘর থেকে বাইরের বারান্দা মতো জায়গাটায় যাই। ওই বারান্দাটা দিয়ে একটু হেঁটে গেলেই নিচের রাস্তায় নামা সিঁড়িটা। ফাঁকা শুনশান রাস্তার দিকে তাকিয়ে আমি কাজের ব্যাপারে চিন্তা করতে করতে সিগারেটে টান দিচ্ছিলাম। হঠাৎ আমার যেন মনে হয় কেউ ওই সিঁড়ি দিয়ে যেন উপরে উঠছে, খুব ধীরে ধীরে, এক পা এক পা করে। চোর ডাকাত নয় তো, এই ভেবে আমি একটু অ্যালার্ট থাকি। তবে আওয়াজটা যেন ওপরের সিঁড়ির কাছে এসেই থেমে যায়, যেন কেউ
অপেক্ষা করছে দাঁড়িয়ে ওই সিঁড়িতে। আমি সিগারেটটা নিভিয়ে দিই। তারপর আস্তে আস্তে যাই সিঁড়ির দিকে দেখার জন্য। গিয়ে দেখি সিঁড়ি ফাঁকা, কিছুই নেই। তবে উপরের সিঁড়িতে একটা দড়ি পড়ে রয়েছে। সেটা কিছুক্ষণ আগেও যখন আমরা এসেছিলাম ওখানে ছিল না। আমি হাত দিই না দড়িটায়, ঘরের দিকে যাই। নিচে থেকে একটা গোঙানির মতো শব্দ আসে আমার কানে। আমি বারান্দা দিয়ে ঝুঁকে দেখি ফাঁকা। তখনই রাস্তার উল্টো দিকে আমার চোখটা যায়। দেখি সেই সকালের লোকটি যে খাট সরাতে এসেছিল, যে ওই হোটেলে কাজ করছিল, রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে কিছু বলার চেষ্টা করছে। আর ওর মুখ থেকেই আসছে ওই গোঙানির শব্দ। আমি ছুটে সিঁড়ি দিয়ে নামতে যাই, তবে আর ওই লোকটাকে দেখতে পাই না। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ঘরে ঢুকে আসি। আলো নিভিয়ে শুয়ে পড়ি। আমি দেখি তখন দীপাঞ্জন ঘুমোচ্ছে। মধ্যরাতে খুব শীত করে, আমার ঘুমটা ভেঙে যায়। এত গরমে এরকম ঠান্ডা লাগছে কি করে বুঝতে পারি না। ভাবি জ্বর এলো নাকি। গায়ে হাত দিয়ে টেম্পারেচার দেখি নর্মাল। তখনই আমার মনে হয় ঘরের ভেতরের সিলিংয়ে কিছু একটা ঘোরাঘুরি করছে। অন্ধকারের মধ্যেই আমি বুঝতে পারি মাকড়সার মতো অনেক বড় কিছু সিলিংয়ে ঘুরছে, আর ফ্যানটা বন্ধ। আমার ভয় গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। দীপাঞ্জনকে পাশে হাত দিয়ে ডাকতে যাই, দেখি ও নেই। আমি খাটের ওপরে সিঁটিয়ে যাই ভয়। হাত পা কিছু নাড়ানোর ক্ষমতা থাকে না। আমি বুঝতে পারি ওই বস্তুটা সিলিংয়ে টিকটিকির মতো ছোটাছুটি করছে, আর একটা অদ্ভুত গোঙানির মতো আওয়াজ আসছে আমার কানে, যেমনটা ঠিক ওই লোকটা করছিল রাস্তার ওপার থেকে। আমি গলার যত জোর ছিল চেঁচাই দীপাঞ্জনের নাম ধরে, দীপাঞ্জন, এই দীপাঞ্জন। ওই অবয়বটি থমকে দাঁড়িয়ে যায় এক জায়গায়। তারপর ঝড়ের মতো আমার ঠিক মাথার উপরে এসে দাঁড়ায়। তখন আমি এই অন্ধকারেই দেখতে পাই ওটা দীপাঞ্জন, তবে তার চোখ দুটো বন্ধ, আর মাকড়সার মতো সিলিংয়ে ঝুলে রয়েছে। স্লিপ ওয়াকিং যে এরকম সম্ভব নয় সেটা আমি বুঝতে পারছিলাম। আমার খাটের বাঁদিকে একটা কড়মড় করে আওয়াজ হয়। বাঁদিকে তাকিয়ে দেখি দুটো অবয়ব ওই অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে, যেখানটায় আগে খাটটা ছিল। একজন তার মধ্যে মহিলা, আর দুজনেরই ঘাড় একটু বেশি ডান দিকে কাত হয়ে রয়েছে। সেখান থেকেই ওই হাড় ভাঙার আওয়াজটা আসছে। আমার মাথা এত কিছু প্রসেস করতে পারে না। আমি ওখানেই জ্ঞান হারাই। পরের দিন সকালে আমাকে ঘরে পাওয়া যায় না। আমাকে পাওয়া গিয়েছিল বাইরের ওই বারান্দায়। দীপাঞ্জন সকালে উঠে আমাকে না দেখতে পেয়ে বাইরে বেরিয়ে দেখেছিল আমি নাকি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি। আমি বিশ্ববাবুকে সবই বলি আগের দিন রাতের ব্যাপারে। উনি তাড়াতাড়ি আসেন, আমাদের কাছে হাত জোর করে ক্ষমা চান, আর এটাও বলেন যে লোকটি এসেছিল কাল আমাদের খাটটি সরাতে, আজকে সকালে নাকি ওনার মৃতদেহ পাওয়া গেছে ওনার ঘর থেকে। সিলিং ফ্যান থেকে নাকি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ওনাকে। আমি দীপাঞ্জনকে বলি না রাতে ওর সাথে কি হয়েছিল বা ও কি করছিল, কারণ বুঝেছিলাম দীপাঞ্জনের কিছুই মনে নেই। বিশ্ববাবু আমাদের অন্য জায়গায় সেই দিন সকালেই ব্যবস্থা করে দেয়, আমরা চলে যাই সেখানে। তবে এখানেই শেষ নয়। আমরা 1 মাস ওখানে ছিলাম, তার মধ্যে অনেক কিছু আনন্যাচারাল ঘটেছিল।
সেগুলো সব লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেগুলো না হয় অন্য সময় পাঠাবো, যদি শ্রোতাদের ভালো লাগে তবেই। মিস্টার বোস, এর পরেও আপনার সাথে আরও সুপারন্যাচারাল অ্যাক্টিভিটিস হয়েছিল সেটা শুনেই আমার ভয় করছে। আমার সাথে শ্রোতারাও নিশ্চয়ই আগ্রহে থাকবে আপনার পরের ঘটনার, কি ঘটেছিল তারপর জানার জন্য। আর অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে নিজের ঘটনা পাঠানোর জন্য। শ্রোতারা জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। অ্যান্ড লাস্ট অফ অল, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।